ঠিক আছে, আমরা আজকে 3.2 এর গত ক্লাসে বেসিক করছিলাম, তাই না? আমাদের ফর্মুলা গুলো কি ছিল? আমাদের অন্তর্বিভক্তির ফর্মুলা ছিল, সবাই সাইলেন্ট থাকবা। অন্তর্বিভক্তি, এটার ফর্মুলা কি ছিল? x m1 x2 m2 x1 divided by m1 plus m2 আর y বের করার ফর্মুলা কি ছিল? m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। বহির্বিভক্তির আগে মধ্যবিন্দুর যে কনসেপ্টটা ছিল সেটা কি ছিল? মধ্যবিন্দু x কি ছিল? x1 plus x2 divided by 2, y y1 plus y2 divided by 2। বহির্বিভক্তির ফর্মুলাটা কি ছিল? x m1 x2 minus m2 x1 m1 divided by m1 minus m2 আর y কি ছিল? m1 y2 minus m2 y1 divided by m1 minus m2। তারপর তোমাদের ত্রিভুজের ভারকেন্দ্র শিখেছি। ত্রিভুজের ভারকেন্দ্র x কি ছিল? x1 x2 plus x3 divided by 3, y কি ছিল? y1 plus y2 plus y3 divided by 3। এই তো ছিল, তাই না? ওকে ফাইন। তো স্যার, এটা হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টারের ফর্মুলা। তো আমি আজকে চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি মূলত কিছু বেসিক টাইপের অঙ্ক করাবো। তো আমার শীটটা যেহেতু এখনো রেডি হয়নি, তোমরা যে কোনো বাজারে যে কোনো বই থেকেই অঙ্ক করা শুরু করবা। আমি এখন কয়েকটা অঙ্ক করাবো, তো এগুলোর নিয়মগুলো ফলো করলে তোমরা বাকিগুলো ইনশাআল্লাহ সলভ করতে পারবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি মধ্যবিন্দুকে ব্যবহার করে অঙ্ক সলভ করা সবচেয়ে সহজ সূত্র, এটা দিয়ে সলভ করা রিলেটেড একটা অঙ্ক দেখাবো। আর প্রত্যেকটাতে মধ্যবিন্দু মানে কিন্তু আসলে অন্তর্বিভক্তি, তাই না? এটা আমরা গত বেসিক ক্লাসে পড়ছি। তো আমাকে একটু বইটা দাও। এটা কি রূপবর্তী? একটু পজ করো। তো ভাইয়া একে একে এক একটা অঙ্ক বুঝাবো। তোমাদের তোলার ব্যাপারটা যেটা বলি, তোমরা তোলার ব্যাপারটাকে একটু স্কিপ করলে মনে হয় ভালো হবে, সময়টা বেশি যাবে, যেহেতু আমি তোমাদেরকে অনেকগুলো অঙ্ক করাতে চাচ্ছি, ঠিক আছে? তোমাদের ক্লাসে অঙ্ক সংখ্যাটা বাড়াবো, বাকি ব্যাচের ওরা এখান থেকে দেখবে। তো তোমরা কেউ একটা ছবি তুলে নিও, বাকিদেরকে দিয়ে দিও, ঠিক আছে? বা সবাই সবার মতো করে নিও, আর বুঝে নিলে নিজেরাই সলভ করতে পারবে। তো আমি ফার্স্ট অঙ্কটা করাচ্ছি, সেটা মনে করো রূপবর্তীর যে বইটা, ওইটা 2 নাম্বার থেকে শুরু করতেছি। 2 নাম্বার অঙ্কে একটা কথা বলছে যে এ বি, এরকম ভাবে এ না, আমার হাতে একটা ওল্ড এডিশন, এরকম ভাবে বি, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, তাহলে ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক কি x1, y1। বি বিন্দুটা দেওয়া নাই, ধরে নিচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক কি x2, y2। কিন্তু বলছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে সমানভাবে তিনটা অংশে বিভক্ত করছে। সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে সমত্রিখণ্ডক হইতে হলে কিন্তু at least দুইটা বিন্দু লাগবে এদের ভিতরে, রাইট? এই সমত্রিখণ্ডক বিন্দু দুইটার স্থানাঙ্ক আবার দিয়ে দিয়েছে। একটা হচ্ছে p3,3 আর একটা হচ্ছে q8,5। তো স্যার, এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে এ ও বি বিন্দুদ্বয় সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় যদি এইটা এবং এইটা হয়, তাহলে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক কত? তার মানে এই দুইটা দেয়া আছে, এটা আর এটা বের করতে হবে। দেখো সমত্রিখণ্ডক কথাটা মানেটা কি? সমান তিনটা ভাগে বিভক্ত না? এই কথাটা যদি বলি এহসান আদনান, যখন আমি পি বিন্দুর কথা বলবো, তখন পি বিন্দু এ আর বি কে কত অনুপাতে কাটছে? 1 অনুপাত। এই পাশে গেছে 1 ভাগ, আর এই পাশে কয় ভাগ গেছে? 2 ভাগ। তার মানে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, রাইট? তার মানে আমাদের পি করতেছে 1:2 অনুপাতে। তাহলে কিউর কথা যদি বলি, 2:1। এই পাশে 2 ভাগ, এই পাশে 1 ভাগ, তার মানে আমাদের সে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, রাইট কি না? কিন্তু স্যার, আমরা এই অঙ্কটাকে অন্য প্রসেসে সলভ করব। এখানে অন্তর্বিভক্তি ছাড়াও আরো একটা বিষয় কিন্তু মাথায় নেওয়ার মতো আছে। সেটা কি? যে আমি যদি এ আর কিউ এই বাহুটার কথা বলি, তাহলে পিটা তাদের কোন পজিশনে আছে?
তার মানে আমরা কিন্তু মধ্যবিন্দুর কনসেপ্টটাকে ব্যবহার করে অঙ্কটা সলভ করতে পারি, আর সেটা কিন্তু কম্পারেটলি ইজি, রাইট কি না? তাহলে আমরা এখানে লেখাটা এরকম হবে যে এ কিউ রেখাটি বা বাহুটি বি মধ্যবিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে অতএব পি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু, তোমরা তো জানো পি বিন্দুর এই মানটা কি, এটা এবং এটার যোগফল 2 দ্বারা ভাগ করে যেটা আসবে সেটাই না? তাহলে আমরা জিনিসটাকে কি লিখতে পারি যে পি বিন্দুর x এর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে x1 8 ডিভাইড বাই 2, রাইট কি না? তোমরা কি বুঝতে পারছো? x1 8 ডিভাইড বাই 2 করলে কি পাবো আমরা? 3 পাবো। তাহলে বা 3 ইজ ইকুয়াল টু x1 8 ডিভাইড বাই 2 বা x1 8 ইজ ইকুয়াল টু 6, অতএব x1 ইজ ইকুয়াল টু -2। আশা করি সবাই বুঝতে পারছো। একই রকম ভাবে আমরা p বিন্দুর y এর স্থানাঙ্ক ব্যবহার করি, ইজ ইকুয়াল টু কি হবে? y1 প্লাস কত? 5 ডিভাইড বাই 2 বা 3 ইজ ইকুয়াল টু y1 বাই 5 ডিভাইড বাই 2 বা y1 প্লাস 5 ইজ ইকুয়াল টু 6, অতএব y1 ইজ ইকুয়াল টু কত? সরি প্লাস। সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমরা পেয়ে গেছি না? অতএব এই যে y1 কার? a এর না? এই যে x1 কার? a এর। তাহলে অতএব আমরা বলতে পারি না a বিন্দুর স্থানাঙ্ক কত? a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, 1। পেয়ে গেছি না a? এখন আমি a জানি, p জানি, q জানি, আর কি জানার থাকবে? তাহলে b কে কি সেম একই bp বা bp এর মধ্যবিন্দুকে q, তাহলে কি সেম প্রসেস ব্যবহার করে কি b বের করা যাবে? যায় কি না? তাহলে করা যাবে না? তাহলে বাকি পার্ট কি করা দরকার আছে? তাহলে আপনারা কি পুরোটা অঙ্ক ভালোভাবে বুঝছেন? তাহলে আমাদের সমত্রিখণ্ডক বিন্দু দেওয়া থাকলে আমরা দুই পাশের দুই বিন্দু কিভাবে বের করতে হবে এখন থেকে পারবো না, এই টাইপের অঙ্ক আসলে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার আমি কি করব? এই অঙ্কটাকে ঘোরাবো। এবার আমি এই দুইটা বিন্দু তোমাদেরকে বের করতে বলবো, এই দুইটা বিন্দু দিয়ে দিব। এবার এই দুইটা দিয়ে সমত্রিখণ্ডক বিন্দু দুইটা বের করতে বলবো। তাহলে এটা তোলা হলে আমি মুছবো। তোলা হয়েছে? জি স্যার। মহাজিদ ডান? সবার ডান? এসারাত ডান? ওকে মুসলাম? জি স্যার। বুঝছেন তো সবাই? নিবিড়? জি ভাই। আরিফ? ওকে। নাজমুল বুঝছো? থ্যাংক ইউ। এবার সেম প্যাটার্নেরই অঙ্ক কিন্তু আমি ঘুরায়া দিব। আসতে পারে না ওভাবে? পারে তো? এই দুইটা এখন দিছে, এই দুইটা চাইছে, এবার এই দুইটা দিবে, এই দুইটা চাইতে পারে না? জি স্যার। চাইতেই পারে। তাহলে চলো আমরা ওই টাইপের একটা অঙ্ক দেখি। একটা অঙ্ক দেওয়া আছে এরকম, এটা হচ্ছে আমার বইয়ের হচ্ছে 3 এর 1, তোমরা তোমাদের বই থেকে মিলায় নিও। ডাটাটা আমি লিখবো তো, ডাটা দেখলে পরে মিলায় নিও। এখানে দেওয়া আছে 7,16 সরি 7,10 আর এখানে দেওয়া আছে 10,16। সবাই একটু খেয়াল করো, আমাদেরকে বলতেছে এই দুইটা বিন্দুকে এমন ভাবে সমত্রিখণ্ডিত করো, বা এমন ভাবে না, মানে এদের কি সমান ভাবে ত্রিখণ্ড করলে কয়টা বিন্দু পাওয়া যাবে মাঝে? দুইটা। মনে করো এই যে এটা একটা p, এটা একটা q। এখন এইটার স্থানাঙ্ক আর এটার স্থানাঙ্ক তোমাদেরকে বের করতে বলতেছে। এবার কি এই দুইটা দেওয়া আছে, তাহলে a জানা আছে আমাদের, b জানা আছে, কিন্তু p জানতে চাইছে এটা x1, এটা কি y1, আর এটা x2 y2। ঠিক আছে দুর্যোগ? তাহলে এখন আমরা এই বিন্দু জানি, এই বিন্দু জানি, এদের সহায়তা নিয়ে এটা বের করব। তো তোমরা তো জানো এটা সমত্রিখণ্ডিত মানে কি, যে p বিন্দুটা তাকে 1:2 অনুপাতে বিভক্ত করছে, আর q বিন্দুটা কি করছে 2:1 অনুপাতে। এটাকে ছোট করে লিখি, p করছে 1:2 তে, আর q করছে কত 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অনুপাত জানি, এই মাথার বিন্দু এই মাথা বিন্দু জানি। তাহলে ধরো যখন তুমি p বের করবা
তখন ওর কথা ভুলা যাও। তাহলে কি আমরা অন্তর্বিভক্তি সূত্র ব্যবহার করে করতে পারি না? আবার যখন কিউ বের করবো তখন পি এর কথা ভুলে যাই। তাহলে ব্যাপারটা কি, যে কোনো একটা বের করে দিলে তো বুঝবা। তাহলে আমরা এভাবে লিখবো যে ধরি এই বিকে যথাক্রমে p করছে কততে 1:2 এবং q কততে 2:1 অনুপাতে অন্তর বিভক্ত। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে অতএব p বিন্দু x1 তোমরা তো জানো m1 কত 1 ইনটু x2 অপোজিট পাশে কত 10 প্লাস m2 কত 2 ইনটু এই পাশে কত 7 ডিভাইডেড বাই 1 প্লাস 2 নিচে 3 উপরে 24 দ্যাট ইজ 8 এবং p বিন্দু y1 is equal to 1 into 16 plus 2 into 10 divided by 1 plus 2 that is 36 by 3 that is 12 তাহলে অতএব আমরা পেয়ে গেলাম না আমাদের p বিন্দুর স্থানাঙ্ক কি তুলজ তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত আসলো স্যার 8,12 বাকি q বিন্দুটা কি একই প্রসেসে বের করা যাবে না পিসিএম পাবা না তখন অনুপাত কি হবে 2:1 ক্লিয়ার আবার হ্যাঁ এই তো গুড ভেরি গুড যে p পেয়ে গেছি স্যার এখন p ও জানি b ও জানি মধ্যবিন্দু কনসেপ্ট দিয়েও কিন্তু q বের করা যাবে ঠিক আছে ইজিলি বের করা যাবে এগুলি হচ্ছে ট্রিক্স যে যত ভালো জ্যামিতিক কনসেপ্ট বুঝবা তত সহজে অঙ্ক সলভ করতে পারবে এক্সকিউজ মি তো স্যার আপনারা কি তাহলে এই অঙ্কটার কনসেপ্টটা কি পুরো বুঝতে পারছেন তাহলে আমি আপনাদেরকে অলরেডি দুইটা কোশ্চেন শিখিয়ে দিয়েছি একটা হচ্ছে আপনাদের যদি সমদ্বিখণ্ডক বলে তাহলে ত্রিখণ্ডক বিন্দু দেয়া থাকলে কিভাবে আপনারা দুই পাশের বিন্দু বের করবেন আবার দুই পাশের বিন্দু দেয়া থাকলে কিভাবে আপনারা সমদ্বিখণ্ডক বিন্দু দুইটা বের করবেন পারবেন না ওকে এবার এখনো সমদ্বিখণ্ডকেই থাকবো সমদ্বিখণ্ডক দিয়ে অঙ্কগুলো কিছু একটু পেঁচায় বা আসে বেশি আরেকটা অঙ্ক দেওয়া আছে এই কোশ্চেনটা আমি পড়তেছি তাহলে বুঝবো আমি আচ্ছা তো এই অঙ্কটাতে যেটা বলছে দেখাও যে মূল বিন্দু কথাটা বলা মানে আমি এভাবে মূল বিন্দু তৈরি করে ফেলি এটা হচ্ছে আমাদের মূল বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0,0 মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0,0 এখন বলতেছে -3, -2 তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে -3, -2 এটার নাম দিলাম a সে একটা বিন্দুর সাথে যুক্ত হয়েছে যার মান হচ্ছে 6,4 হ্যাঁ 6,4 তো স্যার বলতেছে এই a আর b এটাকে সমানভাবে ত্রিখণ্ডিত করলে মাঝে কয়টা বিন্দু পাওয়া যাবে ওই দুইটার মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু কোশ্চেনটার কথা হচ্ছে এইটা যে দেখাও যে মূল বিন্দু ab এর সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দু দুইটার একটা তাহলে এটা আমাদের দেখাইতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে অপর সমত্রিখণ্ডক বিন্দু মনে করেন নাম দিলাম q বা p এটার স্থানাঙ্ক কি আমরা জানি এটা আমাদেরকে বের করতে বলছে তো স্যার এই জায়গাটাতে দুইটা কোশ্চেন দিছে এক নাম্বার কোশ্চেন হচ্ছে দেখাইতে হবে মূল বিন্দু সমদ্বিখণ্ডক বিন্দুর মধ্যে একটা আর দ্বিতীয় হচ্ছে দেখাইতে হবে p বিন্দুর স্থানাঙ্কটা p বিন্দুর স্থানাঙ্ক তো একটু আগেই শিখছো যখন এটার কথা ভুলা যাব তাহলে p ওকে কত অনুপাতে বিভক্ত করতেছে 2:1 অনুপাতে বিভক্ত করতেছে রাইট কি না তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করলে আমরা আমাদের p বিন্দুর স্থানাঙ্কটা বের করব আচ্ছা তো p এর ব্যাপারটা কি তো p এর তোমরা বিন্দুটা আমাকে একটু বের করে বলে ফেলো সবাই তাহলে মধ্যবিন্দু দিয়ে এটা তো হবে না হ্যাঁ তোমরা এখানে এটাও করতে পারবা মধ্যবিন্দু দিয়েও করতে পারবা ঠিক আছে কি বের করে ফেলছেন হ্যাঁ p কত বলো মধ্যবিন্দু করলে 6 প্লাস 0 ডিভাইড বাই 2 মানে 3 এখানে 4 প্লাস 0 ডিভাইড বাই 2 মানে 2 তার মানে आंसर কি আসে 3,2 তার মানে আমরা একটা অঙ্ক কিন্তু সলভ করে ফেলছি তাই না মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আবার যদি বলি অন্তর্বিভক্তি দিয়ে করব অন্তর্বিভক্তি দিয়ে করলে এই পাশে কত 2 আর এই পাশে কত 1 তাহলে x কি স্যার 2 6 প্লাস
1 ইনটু -3 ডিভাইড বাই 1 প্লাস 2, তাহলে এখানে আসে 6 দুগুণে 12, এখানে আসে -3 ডিভাইড বাই 3, তাহলে 9 ভাগ করলে কত আসে 3, কি x3 আসছে। একই রকম ভাবে y কত 2 ইনটু এখানে 4 প্লাস 1 ইনটু এই পাশের -2 ডিভাইড বাই 1 প্লাস 2 3, 4 দুগুণে 8 থেকে 2 গেলে থাকে 6, এখানে আসে 3, কত আসে 2 আসছে 3,2। তার মানে আমরা মধ্যবিন্দু দিয়ে যেটা পাইছি আমরা অন্তর্বিভক্তির কনসেপ্ট ব্যবহার করে কি সেম মান পাইছি না। আচ্ছা এখন কথা হলো সেমই তো পাবো কারণ মধ্যবিন্দু জন্মই তো দিছে কে অন্তর্বিভক্তি দিছে না। আচ্ছা কিন্তু স্যার এখন এইটা কিভাবে করব যে মূল বিন্দু ওই সমত্রিখণ্ডক বিন্দু দুইটার একটা, এটা কিভাবে প্রমাণ করব। অনেকগুলো লজিক আছে স্যার। এট ফার্স্ট 3.1 এর লজিক দিতে পারি। 3.1 এর লজিকে আমি আপনাদের শিখাইছি না যে এ ও বি, এটা তো বি তাই না, আমি আপনাদেরকে শিখাইছিলাম মনে করে দেখেন এ ও বি, এটা মানে কি এ ও প্লাস ও বি ইজ ইকুয়াল টু কি হইতে হবে এ বি, তাহলে কি এ বি এদের মধ্যবর্তী সংযোগকারী রেখা একটা ও হলো। কিন্তু সেটা তো আমরা বুঝতে পারি এ আর বি এর মধ্যে আছে, কিন্তু এর মিনিং তো এই না যে সে সমত্রিখণ্ডক বিন্দুর একটা, এটা কি এই কথা মিন করে। আচ্ছা আর একটা প্রসেস কি, আরেকটা প্রসেস আমি যদি একটা কাজ করি এখানে ও বিন্দুটা যদি ও সমত্রিখণ্ডকে হইতে হয় তাহলে কি সমত্রিখণ্ডকের ক্ষেত্রে অনুপাত আমরা হয় পাবো 1:2 না হয় কি পাবো এটা না। তাহলে একটু দেখি যে ও বিন্দু দিয়ে কি এরকম কোন অনুপাত পাওয়া যায় কি, যদি ও বিন্দু দিয়ে এই টাইপের অনুপাত পাওয়া যায়, এই টাইপের অনুপাত মানে তখনই এই ধরনের অনুপাত আসে যখন তারা কি হয় সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা এখন এইটাই চেক করব। ওকে তো স্যার অনুপাতের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম মনে করে দেখেন যে অনুপাতের ক্ষেত্রে আমরা একটু ট্রিক্স খাটাবো, আমরা দুইটাই অজানা নিব না, m1:m2 না নিয়ে আমরা কি বলছি m:1 নিয়ে অঙ্ক সলভ করার কথা মনে পড়ে সবার। তাহলে আমি এখন সেই ধরনের একটা ট্রিক্স ব্যবহার করে অঙ্কটার দিকে আগাবো। তাহলে স্যার আমরা এখানে লেখাটা এভাবে লিখবো যে ধরি মূল বিন্দু, আচ্ছা এটার আগে লিখি যে ও এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু হতে হলে এটি AB কে 1:2 or 2:1 অনুপাতে কি করতে হবে বিভক্ত করতে হবে। তাহলে আমরা এখন চেক করব। তাহলে এখন লিখব ধরি ও AB কে m:1 অনুপাতে কথা হচ্ছে অন্তর্বিভক্ত করে। এখন অন্তর্বিভক্ত করলে তাহলে অতএব ও বিন্দুর x এর স্থানাঙ্ক, ও বিন্দুর x এর স্থানাঙ্ক কি হবে স্যার ও বিন্দুর x এর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু, সবাই একটু দেখেন ও বিন্দুর x এর স্থানাঙ্ক m1 বলতে এখানে কি m না, x2 বলতে কি 6 না, প্লাস m2 বলতে কি 1, x1 বলতে কি -3 ডিভাইড বাই 1 প্লাস 2, বা x এর স্থানাঙ্ক কত 0, এখানে আসে সরি 1 প্লাস 2 না m প্লাস 1, m প্লাস 1 এখানে 6m -3, বা এটা গুণ হয়ে 0 হয়ে যায় তাহলে আমাদের আসে 6m - 3 0, 6m - 3 0, 6m 3, অতএব m 1/2, অতএব m:1 1:2, ঠিক আছে। তাহলে আমাদের আসছে অনুপাত 1:2 আসছে, অনুপাত 1:2 আসছে। তো তোমরা একটু খেয়াল করো, আরেকটা জিনিস একটু চেক করি আমি, সেটা হচ্ছে
ঠিক আছে সেম আসে ওকে তাহলে কি আমরা কি বুঝতে পারছি যেহেতু আমাদের অনুপাতটা কি আসছে 1:2 যা কি আমরা কিসের মধ্যে পাই সমদ্বিখণ্ডকের মধ্যে পাই তার মানে ও বা মূল বিন্দু কি আমাদের AB সংযোগ রেখার সমদ্বিখণ্ডক বিন্দুর একটা প্রমাণিত হয়েছে স্যার পি যেহেতু আমরা পাইছি একটা সমদ্বিখণ্ডক তাহলে আমরা বলতে পারি না এপি এর আরেকটা সমদ্বিখণ্ডক বা এদের মধ্যে মধ্যবিন্দুটাই আরেকটা সমদ্বিখণ্ডক ওই কনসেপ্ট ব্যবহার করে করতে পারবে এটাই তো গ্রুপ এই তো এইভাবেই তোমরা দেখাবা নানান ভাবে দেখাবা আমি একটা প্রসেস দেখাইছি তোমরা তোমাদের এই যে বেসিক নলেজ মধ্যবিন্দুর নলেজ অন্তর্বিভক্তির নলেজ সকল নলেজের মিশ্রণ থেকেই তো শর্টকাট বের করবা সুন্দর করে বের করবা জ্যামিতির বেসিক যে যত ভালো বোঝে সে তত বেশি শর্টকাট তৈরি করতে পারে কথা বুঝতে পারছো তো আমি কি নেক্সটে যাব জি স্যার আচ্ছা নেক্সট একটা ম্যাথ এটা আমি তোমাদের আইকিউ টেস্ট করব দেখি এটা শুধু অনুপাতটা ধরতে পারলে অঙ্ক শেষ ভাই ঠিক আছে তন্ময় দেখি তোমার আইকিউ টেস্ট করব তন্ময়ের আইকিউ টেস্ট করব বাকি সবাই চুপ তুমি শুধু অনুপাতটা বলতে পারলে অঙ্ক শেষ অঙ্কটা আমার করাও লাগবে না তুমি অনুপাত বলতে পারলে অঙ্কটা হয়ে যাবে একটা বিন্দু দেওয়া আছে a যার স্থানাঙ্ক হচ্ছে তোমরা পরে ডাটা মিলায় নিও বই থেকে আমি আমার বই অনুযায়ী ডাটা দিচ্ছি কিন্তু এটা পুরনো আরেকটা বিন্দু হচ্ছে b যার স্থানাঙ্ক হচ্ছে 4 - 5 বলতেছে a b কে c পর্যন্ত এমন ভাবে বর্ধিত করো তার মানে a b কে c পর্যন্ত এমন ভাবে বর্ধিত করো যেন ab = 3bc মানে bc এর 3 গুণ হয় ab = কি হয় 3bc হয় তাহলে c বিন্দুর স্থানাঙ্ক কত কোশ্চেনটা আবারও বলি a এবং b বিন্দুর সংযোগ রেখাকে c পর্যন্ত এমন ভাবে বাড়াবো যেন bc এর মানটা সব 3 গুণ করলে কার মানের সমান হয় ab এর দৈর্ঘ্যের সমান হয় ঠিক আছে তাহলে c বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি না ধরে নিচ্ছি c বিন্দুর স্থানাঙ্ক x, y এখন কিভাবে বের করব অনুপাত জানলেই তো অঙ্ক শেষ c বিন্দুটা কি c বিন্দু কি বাইরে না জি স্যার তাহলে a থেকে শুরু করে c পর্যন্ত টোটাল কত bc একটা আর এখানে কয়টা bc তিনটা তাহলে টোটাল মিলে কত আসছে 4 আর যেহেতু বাইরে তার মানে বহির্বিভক্ত করলে কত বহির্বিভক্ত করে 4:1 আরেকটা ভাবে করা যায় না একটু চিন্তা করো তো কিভাবে আমরা 3:1 দিয়ে অন্তর্বিভক্ত করতে পারি না যখন আমরা 4:1 দিব তখন মেইন হচ্ছে ab আর যখন আমরা 3:1 দিব তখন মেইন হচ্ছে কি ac তখন b তাদেরকে কি করতেছে অন্তর্বিভক্ত করতেছে বহির্বিভক্তির ক্ষেত্রে c বহির্বিভক্ত করতেছে আর অন্তর্বিভক্তির ক্ষেত্রে b ac কে অন্তর্বিভক্ত করতেছে তাহলে যদি আমরা বহির্বিভক্তি দিয়ে করি তাহলে নিব 4:1 আর আমরা যদি অন্তর্বিভক্তি দিয়ে করি 3:1 কিন্তু যেটাই করি বের করব কাকে তাহলে এটার মান যেভাবেই করি একই আসার কথা না তাহলে ইনশাআল্লাহ সবাই চেক করে করবা ঠিক আছে নাকি এখনই করবা হ্যাঁ তো করো এখনই করো সবাই আচ্ছা থাক বাসায় করো সময় নষ্ট করে লাভ নেই বুঝতে পারছো কিনা সবাই সেটা বলো এহসান আদনান পারবা না নিবি ওকে ফাইন তো স্যার এবার নেক্সট আরেকটা অঙ্কে চলে যাচ্ছি আমি আপনারা অনুমতি দিলে বুঝবো ওকে ফাইন অনুপাতটা বুঝতে পারলে অঙ্ক শেষ আচ্ছা এবার আরেকটা অঙ্ক হচ্ছে আমি এবার এটা আদনান মাসুদকে দেখি পারে কিনা -5, -10 এটা হচ্ছে a আর b হচ্ছে 7,7 এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে x অক্ষ এখানে কি করছে অন্তর্বিভক্ত করছে না ইস্তি ধরে নিলাম কি কত বিন্দুতে অন্তর্ভুক্ত করছে c বিন্দুতে পরীক্ষার হলে কোশ্চেনটা হচ্ছে c বিন্দুর স্থানাঙ্ক কত আবারো বলি দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এবার অক্ষ অন্তর্ভুক্ত করছে কে করছে অক্ষ কোন অক্ষ x অক্ষ আচ্ছা আমি x অক্ষ দিছি পরীক্ষার হলে সারা কি y অক্ষ দিতে পারে না চাইলেই তো পারে এখন এই অঙ্কটা সলভ করার জন্য না দিছে অনুপাত না দিছে কিছু তাহলে আমি কেমনে সলভ করব অনুপাত তো দেওয়াই লাগবে ভাই যখন বেসিক পড়াইছে বলছো অনুপাত দেওয়া লাগবে এখন তো অনুপাত দেন এখন কি হবে এক্স্যাক্টলি যে আমরা জানি x অক্ষের উপরে সর্বদা কোন বিন্দুর y এর মান কত 0 তার মানে c এর অলরেডি আমরা একটা মান জানি সেটা কে y এর মানটা আমরা জানি আর x এর মান জানি না ধরে নিচ্ছি সেটা অজানা কি x
তার মানে c বিন্দুর স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি কত x, 0। তাহলে আমরা এই x বের করলে কি c বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যায়। এখন x বের করতে হলে তো অনুপাত জানতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, এই অঙ্কে আগে কি বের করা, অনুপাত। তাহলে আমরা অনুপাত বের করব। তো আমরা এভাবে লিখব যে ধরি a b এর সংযোগ রেখাকে x অক্ষ c বিন্দুতে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব c বিন্দুর একটা মান কিন্তু আমরা জানি, কোন মান, y এর স্থানাঙ্ক is equal to m1 মানে m, x2 মানে এই পাশে ধরলে ওই পাশ, তাহলে কত আসে 7 প্লাস m2 মানে 1 x1 সরি 7 হ্যাঁ ওটা তো 7 মাইনাস 10 ডিভাইড বাই m প্লাস 1, এখানে কি এটা 0 বা c বিন্দুর y এর স্থানাঙ্ক কত 0 is equal to 7m minus 10 divided by m plus 1 বা 7m minus 10 is equal to 0 বা 7m is equal to 10 বা m is equal to 10 by 7 বা m is to 1 is equal to কি 10 is to 7। বুঝা গেছে? তাহলে m1 কত 10, m2 কত 7, পেয়ে গেছি না অনুপাতটা। তার মানে আমাদের সে কি করছে 10:7, তাহলে এক পাশে কম এক পাশে বেশি। তো আমার চিত্রে তো মনে হইতেছে এই পাশে কম এই পাশে বেশি, এটা কোনো বিষয় না, ঠিক আছে। আমরা আমাদের বাস্তবে যেভাবে পাইছি আমরা সেভাবে লিখব, 10 কি পাইছি 7 পাইছি। তাহলে এবার কি আমি x এর মান বের করতে পারবো না? তাহলে এখন কি করব, এসার আদান যে আবার c বিন্দুর কি বের করবে এবার, x is equal to m1 কিন্তু এবার আমরা জানি কত 10 into x2 কত 7 plus m2 আমি জানি 7 আর x1 কত -5 divide by 10 plus 7 7 10 70 minus 35 divide by 70, তার মানে কি 35 divide by 70। হ্যাঁ অ্যানসার ঠিক আছে, ওকে। তো স্যার আমরা কনসেপ্ট কি বুঝতে পারছি? জি স্যার। স্যার এটা যদি ঢাল বের করে এরপরে ঢালে কি তুমি এখনো শিখছো? না শিখছিলাম, সেটা তো পরে আসতেছি। ঢাল দিও আর কত রকমের কত কিছু করা যায়। তুমি আস্তে আস্তে এগুলো শিখে শিখে প্রো হচ্ছ, তখন ঢাল জানবা, অনেক কিছু জানবা, তখন একটা অঙ্ক যখন তোমার সামনে আসবে যেই জিনিসটা দিয়ে তোমার কাছে মনে হবে ইজি, তুমি সেটা দিয়ে সলভ করবে। আর তোমাকে সকল নিয়ম কি জানা লাগবে না। আমরা তো অনেক কিছুই ঢাল দিয়েও করতে পারবো, অনেক কিছু স্কিপ করে যেতে পারি, কিন্তু এই নিয়ম না জানলে কোনো না কোনো অঙ্কে আবার আটকেও যাবে, ঠিক আছে। তো স্যার এটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমি নেক্সট টাইপে চলে যাচ্ছি। নেক্সট টাইপে যাব, এটা তোলেন ডান, ওকে। এবার তোমাদেরকে পরবর্তী যে টাইপটা দেখাচ্ছে, এটা হচ্ছে একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দিয়ে দিবে। খুব পপুলার একটা অঙ্ক, যে এরকম ভাবে একটা চতুর্ভুজ দিবে, বর্গ হইতে পারে, রম্বস হইতে পারে, আয়ত হইতে পারে। তো তোমরা কি একটা জিনিস জানো যে চতুর্ভুজের সবসময় কর্ণদ্বয় মধ্যবিন্দুতে ছেদ করে? সকল ক্ষেত্রেই কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করে? তাই চতুর্ভুজের পুরো অঙ্কটাই আমরা মধ্যবিন্দুর লজিক ব্যবহার করে অঙ্ক সলভ করব। আমি এটা আঁকছি আয়ত, দেখো কর্ণদ্বয় একই বিন্দুতে মধ্যবিন্দুতে ছেদ করছে না? জি স্যার। এখন এটা আঁকতেছি আমি সামান্তরিক, তোমরা একটু দেখো এইটা এবং এইটা, এই যে এখানে ছেদ করছে, এটার ক্ষেত্রে এটা যে মধ্যবিন্দু, এটার ক্ষেত্রেও কিন্তু মধ্যবিন্দু, ঠিক আছে। আবার যদি আমার এটা বর্গ হয়, তাহলে কি কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করতেছে? যদি আমার এটা রম্বস হয়, সেই ক্ষেত্রে মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে এখন যদি আমার এই বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, এই বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, এই বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, আর এটা যদি আমাকে বলে কত, তাহলে আমি এটা কি জানি? এটা কি জানি? দুইটার মধ্যবিন্দু বের করা যাবে না? তখন এটাও জানি এটাও জানি, মধ্যবিন্দু ব্যবহার করে কি এটা বের করা যায় না? জি স্যার। কথা বলো, পারবো কিনা? তাহলে একই রকম ভাবে এসান আদান, এটা জানি এটা জানি এটা জানি, সেম ভাবে এই দুইটা ব্যবহার করে মধ্যবিন্দু বের করব, এটা আর এটা ব্যবহার করে এই বিন্দুটা বের করব।
তাহলে কি একটা অঙ্ক করে দিব না বুঝতে পারছেন? ওকে, একটা করে দিচ্ছি। অনুমতি দিলে এগুলা মুছবো। চিত্র এগুলা তো দেখার কিছু নাই, ঠিক আছে? মাথায় রাখলেই হবে। আর যদি ভুলে যাও ভিডিওতে আছে ইনশাআল্লাহ দেখে নিও। তো স্যার একটা অঙ্ক আমি যদি নেই, অঙ্কটা হচ্ছে এরকম যে ঢাকা বোর্ড 5 এবং 10 এ আসছে, এটা একটা রম্বস। আমাদেরকে দিচ্ছে এ বিন্দুটা হচ্ছে 2,5, বি বিন্দুটা হচ্ছে 5,9 আর ডি বিন্দুটা হচ্ছে 6,8। সি বিন্দু আমাদেরকে দেয় না। কোশ্চেনটা করছে যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল তো আমরা অন্য সূত্র, আমরা ওটা আলাদা পার্ট, কিন্তু সি বিন্দুর ক্ষেত্র স্থানাঙ্কটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। আমরা চারটা বিন্দু জানলে কিন্তু দূরত্ব ব্যবহার করে ক্ষেত্রফলটা এগুলো বের করতেই পারবো না? সেটা তো আমরা পারবো। তা আমাদের কাজ হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব। দেখুন এই মাত্র আমি বলছি যে আমরা কি করব, এই যে জানা দুইটা বিন্দু, এই দুই কর্ণের মাধ্যমে এই মধ্যবিন্দুটা বের করব এবং সেই মধ্যবিন্দু দিয়েই কিন্তু এটা আবার যাচ্ছে, রাইট? ওটা কিন্তু আবার এসি এরও কি মধ্যবিন্দু। তো ধরে নিচ্ছি কর্ণদ্বয় পরস্পরকে কত বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে। যেখানে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, নামকরণ করলাম কি xy। তাহলে আমরা লিখি যে ধরি a, b, c, d বিন্দু গুলো দ্বারা গঠিত রম্বসের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে কি করছে? ছেদ করে। ওকে, এবং ও এসি ও বিডি এর কি মধ্য বিন্দু। তাহলে অতএব বিডি হতে ও বিন্দুর স্থানাঙ্ক ডিরেক্ট লিখে ফেলি। 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 2 দ্বারা ভাগ করলে 11/2। 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 2 দ্বারা ভাগ করলে 17/2। হয়ে গেল না মধ্যবিন্দুর স্থানাঙ্কটা? হ্যাঁ, এখন এসি হতে আমরা কি বলতে পারি? 2 + x, এটাকে x ধরছিলাম, তাহলে এটাকে x1 y1, তাহলে 2 + x1/2। হ্যালো, 2 + x1 / 2 কত পাইছি আমরা? 11/2 পাইছি না? 2 কাটা। নাজমুল বুঝতেছো? তাহলে x1 9। ক্লিয়ার? বুঝার চেষ্টা করতেছো? হ্যাঁ। এবং আচ্ছা, এবং 5 + y1/2 কত? 17/2। 2 কাটা। 5 + y1 17, অতএব y1 কত? 12। তাহলে পেয়ে গেলাম না? অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, কত? 9,12। আপনারা কি বুঝতে পারছেন? সি বিন্দুর স্থানাঙ্ক 9,12। হ্যাঁ, হয়েছে। আর ক্ষেত্রফল তো আশা করি বের করতেই পারবা, রম্বসের ক্ষেত্রফল। তো এখন স্যার এবার আপনাদেরকে এই কনসেপ্টের মধ্যে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, আপনারা দেখি আমাকে বলতে পারেন কিনা। ছবিটা তোলেন। জ্যামিতির অঙ্ক কখনো চিত্র ছাড়া করবা না। পরীক্ষা হলে চিত্র না দিলেও সমস্যা নেই, বাট প্র্যাকটিসের সময় নিজের নোট খাতা বানানোর সময় চিত্র দিয়ে দিয়ে অঙ্কগুলো করবা, ইজি লাগবে। ওকে, তো ঠিক আছে, মুসলাম। হ্যাঁ, তাহলে এখন একটা অঙ্ক দিচ্ছি, মনে করো আমার মতো করে four 3 9 2 9 6 2 3
4 3 9 6 2 3 মন মতো দিলাম আর কি তিনটা বিন্দু দিলাম বলতেছি দেখাও যে এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক এটা প্রমাণ করো কিভাবে করব মধ্যবিন্দু বের করে তাহলে আমরা মধ্যবিন্দু বের করব তাহলে এটার নাম যদি a হয় এটার নাম যদি b হয় এটার নাম যদি c হয় তাহলে স্যার আমরা ab এর মধ্যবিন্দুর নাম দিলাম ধরো কি e আর এটা কি f তো ধরি ab এর মধ্যবিন্দু e যার স্থানাঙ্ক কত আসবে মার্জিন বলো ইজ ইকুয়াল টু 9 আর 4 যোগ করলে কত হয় 13 না আমরা এক কাজ করি এটাকে 8 দেই সহজ বানাই 8 আর 4 যোগ করলে কত হয় 12 12 এর 2 দ্বারা ভাগ করলে 6 6 আর 3 কত হয় 9 এটাও ইয়াতে আসছে না তাহলে এটারে 5 দেবো 5 আর 3 যোগ করে তাহলে আসে 4 সহজ করে দিলাম ঠিক আছে আমাদের অঙ্কের ডাটার জন্য তাহলে ভাইয়া ই এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 6, 4 একই রকম ভাবে এখন একই রকম ভাবে AC এর মধ্যবিন্দুর নাম কি দিলাম F যার স্থানাঙ্ক কি হবে বলো তো 3, 2 নাকি 3, 3 ওকে ফাইন এখন স্যার একটু খেয়াল করেন যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখা মানে এই রেখাটা রাইট বা সংযোগ রেখার দৈর্ঘ্য তৃতীয় বাহুর কি বলতেছে অর্ধেক এটা কিন্তু আমাদের প্রমাণিত ইয়া তাহলে আমরা এখন কি করব এই দূরত্বটা বের করব না মানে কি আমাদের 3.1 রাইট তো আমরা কি জানি যে EF is equal to কি √6 - 3 হোল স্কয়ার প্লাস 4 - 3 হোল স্কয়ার করলে 6 থেকে 3 গেলে 3 9 প্লাস 1 দ্যাট ইজ √10 আবার BC কত আসে √8 - 2 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার তাহলে এটাকে আমাদের করলে কি আসে 8 থেকে 2 গেলে 6 √40 স্যার এটা কি 4 * 10 না স্যার 4 কে রুট করলে কি আসে 2 √10 না স্যার √10 কি EF না তার মানে BC ইজ ইকুয়াল টু কি আসতেছে 2EF কথা বলো না কেন তাহলে EF ইজ ইকুয়াল টু কি আসতেছে হাফ অফ প্রমাণ হইছে কনসেপ্ট কি বুঝা গেছে তাহলে এইভাবে আমাদের অঙ্ক করতে হবে ওকে আচ্ছা দেখতে দেখতে আমরা ভার কেন্দ্রের পার্টে চলে আসছি স্যার আপনারা আমি কিন্তু নিয়মগুলো শিখিয়ে দিছি আপনাদের কাজ কি বাকি অঙ্কগুলো একটু সলভ করা এমন না যে আপনারা সবগুলো অঙ্ক পারবেন রূপন্তী বই 3.2 এর আমি যতগুলো পারছি নিয়ম দেখাচ্ছি এক ক্লাসে বাকি যে কয়টা অঙ্ক আপনারা দেখাইতে পারি নাই আপনারা করে আটকে গেলে আমাকে নেক্সট ক্লাসে দিয়ে আমি হেল্প করব ক্লিয়ার আমি এখন ভার কেন্দ্র রিলেটেড দুই একটা অঙ্ক করব এবি আছে সিটা দেওয়া নেই হ্যাঁ এই ত্রিভুজটা কি এবি আছে সি দেওয়া নেই হ্যাঁ এবি আছে সি দেওয়া নাই সেটা তো ভ্যারা ইয়াতে শিখে আসছি তো এই কি বলে এটাকে 3.1 এ শিখলাম না তোমাকে এটার জন্য একটা শর্ত বলতে হবে কি সমবাহু না কি নাইলে কিন্তু তুমি বের করতে পারবা না তো তোমার 3.1 এ তুমি কিন্তু একটা শর্ত ছিল a দেওয়া ছিল b দেওয়া ছিল আর c দেওয়া নাই বলতেছে যে এটা যদি সমবাহু হয় হয় শর্ত দিবে নালে রিলেশন বলে দিতে হবে এর এক একটা বাহু কিভাবে আছে তখন ওই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা c বের করার আমি দেখাইছিলাম 3.1 এ যে একবার এটার সাথে একটা ইকুয়েশন হবে একবার এটার সাথে একটা ইকুয়েশন হবে এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু এটার মান একবার এটার মান ধরে একবার এটার মান ধরে দুইটা ইকুয়েশন সমাধান করে মান বের করতে হবে মনে আছে হ্যাঁ আচ্ছা তো স্যার এখন আমি আপনাদেরকে ভার কেন্দ্র রিলেটেড একটা অঙ্ক করাই আমি এই ত্রিভুজই রাখতেছি কিছু মনে করেন না বইয়ের থেকে না আমার নিজের থেকে এই ত্রিভুজ বানানো ছিল তাই এটাকে রাখলাম কোশ্চেন করতেছি এই ত্রিভুজের ভার কেন্দ্রের স্থানাঙ্ক কত পারা যাবে না কত হবে স্যার ভার কেন্দ্রের স্থানাঙ্ক মধ্যমা টানবো
তাহলে জি এর স্থানাঙ্ক বের করা শিখাইছি না যে x x1 মানে 4 x2 মানে 8 x3 মানে 2 ডিভাইডেড বাই কি হবে 3 হ্যালো ডিভাইড বাই 3 4 8 12 12 আর 2 14 বাই 3 একই রকম ভাবে y বের করব কিভাবে 3 আর 5 8 8 আর 3 11 বাই এবার আপনারা দেখেন ভারকেন্দ্রের অঙ্কের সূত্র আবারো বলি ভারকেন্দ্রের সূত্রটা কি ভারকেন্দ্রের সূত্র হচ্ছে ভারকেন্দ্রের x বের করার নিয়ম হচ্ছে ত্রিভুজের তিন শীর্ষবিন্দুর তিনটা x কে যোগ করে 3 দ্বারা ভাগ করলে পাবো x তিনটা y কে যোগ করে 3 দ্বারা ভাগ করলে পাবো কি y তাহলে আমাদের এই কনসেপ্টটা শেষ এবার এটাকে ধরে বোর্ডে একটা অঙ্ক আসছে আমি সেই অঙ্কটা নিয়ে কথা বলবো অঙ্কটা হচ্ছে এইরকম যে at1 স্কয়ার 2at1 এটা একটা বিন্দু at2 স্কয়ার 2at2 এটা আরেকটা বিন্দু at3 স্কয়ার 2at3 এটা আরেকটা বিন্দু স্যার বলতেছে এই ত্রিভুজের ভারকেন্দ্রটা x অক্ষের উপর আছে নাকি হ্যাঁ ভারকেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত তার মানে ধরো এই এটা হলো আমাদের ভারকেন্দ্র তাই না আমি একটু ডট 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 দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কি x অক্ষ তো তোমরা তো জানো x অক্ষের উপর সর্বদা y এর মান কত 0 তাহলে ভারকেন্দ্র যদি g হয় তাহলে এটার y এর মান অলরেডি আমরা জানি 0 এটার y এর মান অলরেডি কি 0 আর আরেকটা স্থানাঙ্ক কি x তাহলে ভারকেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে x, 0 তো আমরা এভাবে লিখব যে যেহেতু x অক্ষের যেহেতু ত্রিভুজটি ভারকেন্দ্র x অক্ষের উপর সেহেতু এর y এর স্থানাঙ্ক ইকুয়াল টু কত হবে 0 হবে ওকে তাহলে অতএব y এর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু তোমরা তো জানো কি তিনটার যোগফল তাহলে 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 ডিভাইডেড বাই কত 3 না স্যার কি কমন যায় 2a কমন যায় থাকে কি t1 প্লাস t2 প্লাস t3 ডিভাইড বাই 3 আর এই পাশে এটা কত 0 এটা গুণ হয়ে গেলে 2a t1 t2 t3 is equal to 0 ওকে তো আমাদেরকে স্যার ওই দুইটা বাদ হ্যাঁ এই 2 আর 8 কাট হ্যাঁ ওটা তো আছে তো প্রশ্নে অনেক সময় বলে দেয় যে a is not equal 0 ঠিক আছে বাট এখানে কিছু বলে নাই তারপরে আমাদের প্রমাণ চাইছে যেটা সেটা অনুযায়ী আমরা বুঝে নিয়েছি যে এটাকে 0 দেওয়া যাবে না তাহলে সেটা বাদ দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের t1 প্লাস t2 প্লাস t3 কি আসে 0 এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে এক আরেকটা বলছে আরেকটা প্রমাণ দিছে যে যদি y অক্ষের উপর অবস্থিত হয় এখন তোমরা তো জানো y অক্ষের উপর অবস্থিত হলে কি হবে আর x এর স্থানাঙ্ক 0 হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা তো বুঝতেই পারতেছি যে আমাদের অ্যানসার হবে t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার কি 0 ধন্যবাদ 3